সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়েই থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুনদের রাজনীতি কতটা নতুন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়া দিনের উল্লেখযোগ্য যে খবরগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মাহবুব আজিজ, আপনাকে স্বাগত। আছেন সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক এনসিপি নুসরাত তাবাসসুম, আপনাকে স্বাগত এই আয়োজনে। নুসরাত তাবাসসুম, আপনাদের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। রাজনীতি আপনার কাছে নতুন নয়, কিন্তু সাংসদ হিসেবে নতুন, তাই না? গোটা পৃথিবীর নানা প্রান্তে আমরা নতুনদের জয় জয় গান দেখছি, তরুণদের জয় জয় গান দেখছি। সেখান থেকে আমরা যখন আমাদের 24-এর গণঅভ্যুত্থানের কথা বলি, সেখান থেকে আজ আপনি জাতীয় সংসদে অভিজ্ঞতা, প্রথমে একটু আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইব। অভিজ্ঞতাটা কেমন? ধন্যবাদ। সাংসদ হিসেবে অভিজ্ঞতা বেশ, মানে যতটা অধিবেশন শুরুর আগে যতটা কঠিন মনে হচ্ছিল অতটা কঠিন না। আচ্ছা। আর তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে খুব পড়াশোনা করা লাগে, খুব পড়তে হচ্ছে প্রতিদিন, বিশেষ করে বাজেট অধিবেশন তো সব বিষয় নিয়ে খুঁটিনাটি পড়া লাগছে। অভিজ্ঞতা বেশ ভালো। আমি যেটা বুঝলাম কাজ করতে গিয়ে, আমার গত 1 মাস তো এখনো হয়ে ওঠেনি, এই সময়টাতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আসলেই আইন প্রণেতা হিসেবে সংসদের ওই চেয়ারটা খুব গুরুত্বপূর্ণ এবং আসলেই অনেক কিছু করা যায় যদি করার ইচ্ছা থাকে। আমি খুব অবাক হচ্ছি যে গত আমলে মানে আসলেই যে ঘন্টার পর ঘন্টা এই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের মানে দেশ বিরোধী কাজে যে চেয়ারগুলো ব্যবহার হতো, ক্ষমতার অপব্যবহার অপচর্চা এখান থেকে চলতো, কিন্তু চাইলে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব। মানে এটা এটা একটা অদ্ভুত একটা অনুভূতি। ওখানে বসে মনে হয় যে এই চেয়ারে বসে গত 17 বছর কত দেশ বিরোধী কাজই না হয়েছে, কিন্তু চাইলে আসলে কতখানি ভালো কিছু করা সম্ভব। এবং আপনি প্রথম বক্তব্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যেটা সবাই সাপোর্ট করেছে। আপনি বেকারদের নিয়ে খুব জোরে সোরে কথা বলেছেন, যে তাদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে করা হয় সেটা নিয়ে কথা বলেছেন। সরকারি পক্ষ থেকে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ব্যবস্থার কথা বলেছেন। এবং আমি একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছেও এটা নিয়ে পরে আসবো, জানার চেষ্টা করব যে নতুনরা আসলে কেমন করছে। আমি একটু জানতে চাইবো, আপনি কথা বলেছেন একেবারে ধরে ধরে, এবং স্পিকার আপনার কথা শুনতে শুনতে একটা সময় মজা করেছেন। তিনি বলেছেন যে এখানে সব বললে হবে না, অনেক বলেছেন। সব কিছু মিলিয়ে আসলে কেমন লাগছে? না, ভালোই। মানে অবশ্য সংসদে তো কথা বলার সময় নির্দিষ্টই হবে, এটা আমি বুঝি। এতজনের এত কথা বলার আছে, আমরাও আসলে সময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা তো সকলেরই থাকে, আমারও ছিল। সেখান থেকে মাননীয় স্পিকার হাফিজ সাহেব যেভাবে বলেছেন, এটাও মজা করেই বলেছেন, আমিও বিষয়টাকে ওভাবেই নিয়েছি। যদিও বাইরে এখন তো ক্লিক বেটের যুগ, অনেকভাবে কথাগুলো ছড়ায়। তবে আমার যেটা মনে হয়েছে যে সংসদে বিশেষ করে বাজেট অধিবেশনে অনেক সাংসদরাই অনেক প্রস্তাবনা দিচ্ছেন। সংসদে ওই 8 মিনিট 5, 4, 8, 10 মিনিট কথা বলার পর এই প্রস্তাবগুলো নিয়ে আসলেই যদি এলাবোরেট করার সুযোগ থাকতো, দেখা যাচ্ছে যে এটা অধিবেশনের মধ্যে হতে হবে, নট নেসেসারিলি, বাট আমাদের যদি ওটা আমাদের প্রস্তাবনা যেটা আমরা বলেছি, এটা তো একটা বক্তব্য আকারে বলেছি, বাট আমরা যখন প্রস্তাবনাটা বানিয়েছি তো নিশ্চয়ই আমাদের তো একটা মানে বলার মতো, দেখানোর মতো একটা প্রস্তাব আছে। এগুলা পেশ করার বা এই প্রস্তাবনাগুলো নিয়ে যদি কাজ করা, আলোচনা আরেকটু বেশি করার সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় যে ভালো। অধিবেশনে 5-6 ঘন্টাতে আসলে কঠিন এই জিনিসটা করা, কিন্তু সরকার দলীয় এবং বিরোধী দলীয় উভয় দলেরই সাংসদদের অনেক ধরনের প্রস্তাবনা, এগুলোকে নিয়ে যদি আরেকটু আলোচনা করা যেত অধিবেশনের বাইরে, তাহলে আমার মনে হয় যে আরো কিছু কার্যকর বিষয়। জি, মাহবুব আজিজ ভাই, আপনার কাছে একটু আসি। এই সংসদের 2/3 বলা হচ্ছে যে নতুন সাংসদ। সেখান থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এতদিন এ ধরনের আবল তাবল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি। 1991 সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং তার প্রেক্ষিতে এরকম একটি সংসদ পাওয়া গেছে। আপনার কাছে সংসদটা কেমন দেখছেন সেটি জানতে চাইবো, সেই সাথে নতুন সাংসদদের নিয়ে যদি আপনি বলতে চান তাদের কাজ। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, কখনোই কোনো সংসদে শুনেছেন যে এই সংসদটি খুবই খারাপ? কেউ বলবে? আপনা মাংসে হরিণা বৈরী, এই তো আমরা শুনেছি। তো অবশ্যই কিছু ইতিবাচক দিক তো আছে, যেমন
আজকে যার কথা শুনছি আমরা, তার বক্তব্যটা আমি শুনেছি, দেশে অত্যন্ত ইতিবাচক। এবং তিনি যেভাবে বলেছেন যে তরুণদের কাজের সুযোগ দেবার যে বিষয়টি, এবং তাদের এটা তো আসলে দেশে কেউ কাউকে সুযোগ দেয় না, এটা যার যার সম্মান এবং অধিকার থাকে প্রতিটি নাগরিকের। তো তার যে অ্যাড্রেসটা ছিল বক্তব্যে, সেটা খুবই ইতিবাচক এবং খুবই জোরালো ছিল। কিন্তু আমরা যদি মূল সংসদের দিকে তাকাই, আমরা দেখব যে এখানে ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে মাইক্রো ওভেন নিয়ে, কথা হচ্ছে মুতা বিবাহ নিয়ে। তো এই জায়গায় আপনি দেখুন, যেটা শুনলাম যে সংসদে তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা, যেটা বাজেট অধিবেশন। আপনি অর্থমন্ত্রী বাজেটে কি বলেছেন, যে আপনি দেখুন ওনার একদম পরিষ্কার একটি লাইন আছে, তিনি বলেছেন প্রথম অধ্যায়ের ৮ম ধারায় অর্থনৈতিক ইঞ্জিন বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। এই কথাটি কিন্তু আমরা শুনি সবসময়, এবং এটাই স্বাভাবিক, কারণ আমরা যে ১৭ বছরের যেই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, কর্তৃত্ববাদী স্বৈরাচারী অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেখানে অর্থনীতির অবস্থা খারাপ, লুণ্ঠনবাজির বিভিন্ন উদাহরণ আমাদের সামনে উপস্থিত ছিল। কিন্তু আসলে আপনার বিশ্ব ব্যাংক কি বলে, আপনি দেখুন বিশ্ব ব্যাংকের যে তথ্য, তাতে কিন্তু বলছে যে গত ১৫ বছরে ২০১০ থেকে পরবর্তী ১৫ বছরে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি গড়ে বাই ৩% ছিল বৈশ্বিক অর্থনীতিতে। সেই এই নির্দিষ্ট দশকে চীনের গড় প্রবৃদ্ধি হচ্ছে ৫.৭%, বাংলাদেশ ও ভারতের ৬.২৪%, এবং সেখানে ওই কালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল ৩.৫, শ্রীলঙ্কার ৩.২। এগুলো তো বিশ্বব্যাংকের তথ্য। তাহলে এই যে আওয়ামী লীগ বলতো যে গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন, এই কথাটা যদি এখন বলা হয়, তখনও আমরা যেমন এটা সমর্থন করিনি, এখনও আমরা সমর্থন করব না। অর্থাৎ আওয়ামী লীগের আমলের যে দুঃশাসনের কথা আমরা জানি এবং অভিজ্ঞতাদের মধ্যে গেছে, কিন্তু অর্থনৈতিক সূচক কিন্তু তা বলে না, অন্তত বিশ্বব্যাংকের এই তথ্য। এবং তারপরে আপনি দেখুন যে তালিকা আসে, চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুরের নাম আসে আপনার এই জিডিপির প্রবৃদ্ধির দেখে। আপনি ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যায়, তখন আমাদের জিডিপি ছিল $৭২ বিলিয়ন, আর ২০২৪ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, তখন সেটা ছিল $৪৫০ বিলিয়ন। তাহলে এই যে আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনে টাকা বাড়ল কি করে এত? নিশ্চয়ই এইটার বিনিময়ে আওয়ামী লীগের গুলি করাটা জায়েজ হয়ে যায় না, আওয়ামী লীগের রাতের বেলা ভোট করাটা জায়েজ হয় না, একা একা নির্বাচন করাটা জায়েজ হয় না। অর্থাৎ আপনাকে গণতন্ত্র এবং জবাবদিহিতার কোনো বিকল্প থাকতে পারে না। সেই কারণেই তো মানুষ ২৪শে গণ অভ্যুত্থানে সকলেই রাস্তায় উপস্থিত হয়েছিল। আমরা যে এই সংসদটি পেলাম, এই যে এত প্রাণত্যাগ এবং রক্তের বিনিময়ে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের স্পিকার যখন বলছেন ৯১ সালের পরে এটা সবচেয়ে ভালো সংসদ, আমরা কি আসলেই সেই সংসদটি কি তাই দেখছি? আমরা আজকে সামান্তার একটা আমাদের অনুজ যে নেতা, তার একটা ফেসবুক স্ট্যাটাস যে ১১ দলীয় জোটের নেতারা সবাই মঞ্চের উপরে বসা, নারীরা নিচে বসা, তাদের মুখটা ফেড করে দিয়ে বলা হয়েছে ব্যাটাগিরি মুর্দাবাদ। এটা সামান্তাই বলছেন। এটা আবার মুনিরা শারমিনও সেই জায়গায় কথা বলেছেন যে অধিকার কেউ কাউকে দেয় না, এনসিপি সে অধিকার নিবে। অর্থাৎ আমাদের এই যে নতুন রাজনীতি, যেটা সবচেয়ে ইতিবাচক দিক আমরা বলবো, যে এই তরুণ নেতৃত্ব কিন্তু মেনে নিচ্ছে না সব কিছু। কিন্তু কাঁঠাল গাছ থেকে কি আম আপনি আশা করবেন? আপনি যেই কাঁঠাল গাছে আপনারা শস্য রোপণ করছেন, কাঁঠালের প্রত্যাশায় আপনারা যাচ্ছেন জামাত ইসলামীর সাথে, আর আপনি সেখানে বলবেন যে আমরা ব্যাটাগিরি মুর্দাবাদ। তো আপনি এই যেই প্রক্রিয়ায় আমরা ২৪শের গণ অভ্যুত্থান দেখেছিলাম, সেইখানে তো কোনো সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গাই ছিল না। মুক্তির মন্দির সোপানতলে জন্ম আমার ধন্য হলো, এই গান আমরা শুনেছিলাম। পরবর্তী ১৮ মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে সকল সঙ্গীত নিষিদ্ধ। সেখানে আমরা কাওয়ালি দেখতে পেলাম, সেখানে আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা দেখলাম, এখানে আমরা মাজার ভাঙা দেখলাম, এবং সেখানে একটা ডানপন্থার বিকাশ আমরা দেখতে পেলাম। সেই ডানপন্থার বিকাশে যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, যে নতুন নেতৃত্বের প্রতি আমাদের জাতির প্রত্যাশা, তারা জামাত ইসলামীর সাথে
গাঁটছড়া বাঁধলেন। কিন্তু তারা তো কথা বলছেন, যেমন এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি নুসরাত তাবাসসুম আপনার কাছ থেকেও এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাইবো যে ব্যাটাগুড়ি মুর্দাবাদ যখন আসলে বলা হচ্ছে, নারীর অবস্থান আসলে কতটুকু পরিবর্তন হলো, বিশেষ করে আপনাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশার জায়গাটুকু অনেক অনেক সেখানে জামাতে, যেমনটি বলছিলেন মাহবুব আজিজ ভাই, যে জামাতের সাথে গিয়ে সেখান থেকে তো এর বেশি কিছু আশা করা যায় না। আপনি কি বলবেন সেটি নিয়ে? দেখুন, জামাতের কাছ থেকে তো আসলে আশা করা না করার বিষয় এটা না। একটি নির্বাচনকালীন জোট, এই ধরনের জোটে ইতিপূর্বে বাংলাদেশের অন্য অন্য দলগুলোও দিয়েছে, বর্তমান ক্ষমতাসীন দলটিও ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এনসিপির রাজনীতিটা করে, জোটের প্রোগ্রাম, সেখানে যে আয়োজনকালীন সময়ে যে বিষয়টি ঘটেছে সেটা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলীয়ভাবে দেখানো না হলেও সেটা নিয়ে অভ্যন্তরীণভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবার এই কথা চালাচালির মধ্যে এর মধ্যে আবার যা হয় আর কি ফেসবুকে, এর মধ্যে দেখলাম যে কেউ সরকার দলের একটি প্রোগ্রামের ছবিও সেখানে দিয়ে দিল, সেখানেও দেখা গেল একই চিত্র। এর মধ্যে আবার কিছু নারীরাও, তারাও এর মধ্যে কিছু ভিডিও বার্তা দিতে লাগলেন যে আমরা তো এটাতেই কমফোর্টেবল, এতেই আমাদের বাড়িতে বলতে সুবিধা হয় যে আমরা পুরুষের রাজনীতি করছি কিন্তু পুরুষের মাঝে না। নুসরাত তাবাসসুম, ওখানে আপনি কি কমফোর্ট মনে করবেন যদি আপনাদের তো সেখানে অংশগ্রহণ আছে? দেখুন, আমার বিষয়টা হচ্ছে, আমি এই কথাটা নির্বাচিত হওয়ার পরেও একাধিক জায়গাতে আমি বলেছি যে আমি তো রাজনীতিটা এনসিপিরই করি। আর কমফোর্টেবলের বিষয়টা যদি বলেন, দেখুন, কমফোর্টেবল হওয়ার চাইতে আপনি কমফোর্ট জোনে থেকে তো আসলে পলিটিক্সটা করতে পারবেন না। রাজনীতি আমরা যখন রাজনীতি মানেই তো ওইটা ভেঙে এসে রাজনীতি করা, কিন্তু আমার বক্তব্যটা সেখানে না। আমার এই ঘটনাটার, এই কথা চালাচালির মধ্যে আমি একটু জোন আউট হয়ে গিয়েছিলাম। আমি একটু, আমার গত 2 দিন ধরে, মানে গতকাল থেকে আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে নারীদেরকে আলাদা করে বসতে দিতে হবে, কিংবা নারীরাও ভিডিও বার্তা দিচ্ছে যে আমরা কমফোর্টেবল, এই জিনিসগুলা আন্দোলন চলাকালীন সময় ছিল না। একদম। আন্দোলন চলাকালীন সবাই একসাথে আন্দোলন করেছে। আন্দোলন চলাকালীন সময়ে আমাদের এটা শুনতে হয়নি মানে এটা না যে তারা ওই টাইমটা বলেনি বা কেউ বলেনি। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে ওই সময় মনে হয় কারোর মাথাতেও ছিল না। 5ই আগস্টের পর কি ডানপন্থার উত্থান ঘটেছে বাংলাদেশে? দেখুন, আমার যেটা মনে হয় 5ই আগস্টের পর আমরা একটা ন্যাচারাল রিফ্লেক্স এখানে আমরা দেখতে পাই, গত 17 বছরের অবদমনের একটা প্রতিক্রিয়া। এখন এই জিনিসটা ইন্টারিম ভুল করেছে, তার উচিত ছিল শক্ত হাতে জিনিসটাকে ব্যালেন্স করা। বর্তমান সরকারও যদি আমাকে বলতে হয় যে 11 দলীয় জোটই তো একমাত্র বাংলাদেশের ধর্মতান্ত্রিক দল, এমন 11 দলীয় জোটের মধ্যে জাগবা আছে, এনসিপি আছে, একাধিক দল আছে যারা অ্যাকচুয়ালি তো সেই অর্থে রিলিজিয়াস পলিটিক্স করে, বিষয়টা এমন নয়। এবং 11 দলীয় জোট, 11টা দল এখানে রয়েছে, এমন না যে শুধুমাত্র জামাতে ইসলাম কিংবা জাতীয় নাগরিক পার্টি এখানে রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ডানপন্থার উত্থান, রাজনীতি প্রত্যেক পন্থাই চায় তার উত্থান ঘটাতে। বামপন্থা চায় তার উত্থান ঘটাতে, মধ্যপন্থা চায় তার উত্থান ঘটাতে, ডানপন্থা চায় তার উত্থান ঘটাতে। এইখানে আমার মনে হয় যে জরুরি যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রে শান্তি বজায় থাকছে কিনা, এবং রাজনীতিবিদদের কাজ যেটা, মানে যারা ক্ষমতার বাইরের রাজনীতি বা সরাসরি দেখা যাচ্ছে যুক্ত নয়, তাদের কাজ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওই আবহটা বজায় রাখা, রাজনীতির ওই জেন্টলম্যান পলিসিটা মেনটেন করা। খুব দৃষ্টিকটু কোনো কিছুতে চলে গেলে সেই জিনিসটা, কিন্তু এটাকে আপনার কাছে মনে হয় যখন জামাতের পক্ষ থেকে পরিষ্কার করা হয় না যে তাদের একদম শীর্ষ নেতৃস্থানের জায়গায় নারী যাবে কিনা, যখন আমরা দেখি এখনকার সময়ে এসে শুধুমাত্র জামাতে ইসলামকেই দুর্বল করে, এটা জোটের এখানে খুব বেশি যে জোটের সঙ্গে আপনারা আছেন সেখানে নারীদেরকে নিচের তলায় রাখা হবে, তারা উপর তলায় থাকবে, সেই জোটটাতে তো আপনাদেরও বসতে হচ্ছে, তাদের সাথে শেয়ার করতে হচ্ছে, সেটা কি সমাজে অন্যরকম একটা বার্তা দেয় না? আমার মনে হয় যে হ্যাঁ, জুলাই পরবর্তী আশা আকাঙ্ক্ষার পিয়ার প্রেশার, এই জিনিসটাকে যদি বাদ দেওয়া হয়, এর আগে তো কখনো, যেমন একটু আগে ভাই যেমন একটু বলছিলেন অন্য সংসদের কথা, আমরা গত 17 বছর কি দেখেছি যে বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহক মুক্তিযুদ্ধের একচ্ছত্র পেটেন্টধারী দল আওয়ামী লীগ সেজে বসেছিল। তারা কি এক সময়কার তাদের, মানে তারা জামাত ইসলামের সাথে জোট করে যখন বসেছে সংসদে, তো গায়ে জ্বালা কি ধরেনি? তাদের কাছে কি এটা জানতে চাওয়া হয়েছিল যে তারা ডানপন্থী হয়ে যাচ্ছে কিনা, কিংবা তারা ধর্ম প্রচার করতে আসছে কিনা? আমার মনে হয় যে
মানুষের এই জিনিসটা মানুষ আস্তে আস্তে বুঝেও যাবে এবং এনসিপিও তার কাজের মাধ্যমে এই জিনিসটা ক্রমাগত বুঝিয়ে এবং প্রমাণ দিয়ে যাবে। কিন্তু একটি জিনিস ধরে এনসিপির বসে থাকার প্রয়োজন নেই। জি, এটা একটি অসংখ্য নির্বাচনকালীন ধন্যবাদ। জি, জোট জি। এবং এই জোটের কাজ ছিল নির্বাচনের পর তো জোটটা ভেঙে যায়নি, এখনো তো না, চলমান। নির্বাচনকালীন জোট নট নেসেসারিলি নির্বাচনের পর ভেঙে যাবে কিংবা সামনের দিনে যে কোনো কিছু হতে পারে, সেটা 11টি দল বসে সিদ্ধান্ত নেবে। কিন্তু তার মানে তো এই না যে 11টি দলের অন্য সকল 10টি দল একটি মাত্র দলের মানে আদর্শটা গ্রহণ করে ফেলেছে। 11টা দলের আদর্শ এখানে রয়েছে বলেই তো এখানে 11টা জোট একত্রে রয়েছে, না হলে তো অন্যান্য দল মার্জ করতো, একত্রে ওই দলের মধ্যে বিলীন হয়ে যেত। প্রত্যেকটি দল এখানে অন্যান্য যে সমস্ত ইসলামপন্থী দল রয়েছে এই জোটে, তারাও কিন্তু নিজ নিজ আদর্শটা এখানে বহন করে। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই। দুটি প্রশ্ন, এক হচ্ছে যে প্রত্যেকের আদর্শ তো আসলে আলাদা, সেক্ষেত্রে আসলে জামাত কি করলো সেই সিদ্ধান্তের ভার কি বাকিদের উপর পড়ে কিনা, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জামাতের সঙ্গে তো বিগত সময়ে আওয়ামী লীগ জোট করেছে, বিএনপি জোট করেছে, কিন্তু সেই সময় কেন ডানপন্থার বিষয়টা আসেনি, এখন কেন আসছে? আচ্ছা দেখুন, একটা ড্রাইভিং সিটে একটা বসে থাকার একটা ব্যাপার থাকে যে মূল চালিকা শক্তিটি কারা। আওয়ামী লীগের সঙ্গে যখন 96 সালে ঠিক সরকার গঠন কিন্তু করেনি যে জামাতে ইসলামী, একটা সমর্থন জানিয়েছিল এবং সেই সমর্থনটা ছিল যে কিছু আসনের একটা ব্যাপার ছিল এবং সেটা এক ধরনের সমঝোতা। এবং রাজনীতিতে এই সমঝোতাগুলো তো আমরা দেখছি। বিএনপির সাথে তো জামাত সরকারেই ছিল, কিন্তু সেখানে ছিল বিএনপি মূল ফোর্স, জামাত কিন্তু মূল ফোর্স ছিল না। জামাত নিজেরা 3টি আসন জিতেছিল, সব মিলিয়ে 18টা, আর বাকি সব 2/3 বিএনপি। তো সেই ক্ষেত্রে জামাতের সেখানে জায়গা কতখানি ছিল, অর্থাৎ ডিসিশন পাওয়ার জামাতের কতখানি, যার 3টি আসন থাকে। আজকে যেখানে এনসিপি দাঁড়িয়ে আছে 6টি আসন, জামাতের 72টি। তো সেখানে কার কতখানি ভয়েস থাকবে? বলবার বিষয়টা হচ্ছে যে মূল স্টেক কার হাতে। এটা যদি উল্টাটা হতো, এনসিপি 72 আর জামাত 3, তাহলে কিন্তু এই আলাপটা হতো না, তখন ডিসিশনটা এনসিপির হাতে থাকতো। অবশ্যই। এই জায়গাতেই এখন ধরো যে ফ্রিডম পার্টি তো একসময় বিরোধী দল ছিল, আপনার মনে পড়ে 80 দশকে এরশাদের সময়, তাকেও জোর করে বিরোধী দল বানানো হয়েছিল। জোর করে কখনো বিরোধী দল হওয়া যায় না, যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে করবার চেষ্টা করেছিল। এবং আমরা আজকে যেই জায়গাতে আসলে দাঁড়িয়ে আছি, এই জামাতি ইসলামীকে আসলে জোর করে বিরোধী দল বানানোর চেষ্টা করে গেছে অন্তর্বর্তী সরকার, এবং সেটাকে ফিল্টার্ড করেছে, সেটাকে জায়েজ করবার চেষ্টা করেছে এনসিপির মতো একটা প্রগতিশীল শক্তিকে সাথে রেখে। এবং যেহেতু তারা তরুণ এবং যেহেতু তারা খুব দ্রুত গতিতে ক্ষমতার অংশীদার হতে চেয়েছে, কারণ রাজনীতি তো 1-2 বছরের ব্যাপার নয়, এবং তারা মাত্র এই ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি 1 বছর পূর্ণ হয়েছে। এখনই যদি তাদের আসন পেতে হবে এমন তো না। তারা পরবর্তী তাদের যে আদর্শ, তাদের যে নৈতিকতার জায়গাটিকে যদি তারা স্পষ্ট করতে পারতো। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক দর্শন আমরা জানি না, এখন পর্যন্ত জানি না যে তারা অর্থনীতির কোন জায়গাটিতে তারা বিশ্বাস করে, তাদের দলীয় দৃষ্টিভঙ্গি কি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কি, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি। তারা বারবার বলে আমরা মধ্যপন্থী বলে, কিন্তু তারা চারপাশে সকল ইসলামিক দলের সঙ্গে তারা বসে থাকে, কিন্তু তারা বামপন্থীদের সাথে কোনো কোয়ালিশনে যায় না। তার মানে বামপন্থীদের ভোট নাই, তারা বোঝা গেছে। কাজে এই ভোটের রাজনীতিতে তারা আর কত দূর যাবে আগামীতে, সেটাও দেখবার কিন্তু বিষয়। কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা এনসিপিকে এতখানি দোষারোপ করতেও চাই না। নতুন একটি দল, তারা নিজেরা ভুল করবে, শুধরাবে, আবার হয়তো নিজেরা তৈরি করবে, সে জায়গায় তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হবে ইত্যাদি। কিন্তু দেখবার বিষয়টা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্র ফেরত, যারা জুলাই সনদ তৈরি করলো এবং যারা বড় দুটি দলের হাতে পায়ে শেকল বেঁধে দেবার চেষ্টা করলো, সব সময় যারা মগজে ঢুকে দেবার চেষ্টা করলো 17 বছরের দুঃশাসন, অবদমন, সেখানে কি অবদমনগুলো হয়েছে সেই জায়গাগুলোকে একটু চিহ্নিত করা দরকার নয় কি? যখন বলা হচ্ছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একক সম্পত্তি করে নিয়েছিল, মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে আওয়ামী লীগ, ভাই মুক্তিযুদ্ধের ব্যবসাটা আমাদের সকলের করতে অসুবিধা কোথায়? মুক্তিযুদ্ধের নাম শুনলে যাদের গায়ে জ্বালা ধরে, ব্যবসা তারা করবে কি করে? এই জন্যই তো আওয়ামী লীগকে ব্যবসা করতে হয়েছে, এই জন্যই তো আওয়ামী লীগ এককভাবে ব্যবসা করেছে। কিন্তু বিএনপির যখন ঘোষকই হচ্ছে, মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে বিএনপির এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 15 খণ্ডের মুক্তিযুদ্ধের দলিল লিখিত হয়েছে। সেই দলিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের বিবরণ অনুপঙ্খভাবে লেখা আছে। তাহলে এটা আওয়ামী লীগের হয় কি করে?
অর্থাৎ ইতিহাস ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না, খালি বলতে হবে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে ভারত, এবং যেহেতু উনি মুক্তিযুদ্ধের সমর্থন করছেন ভারতীয় দোসর। এই যে জায়গাটি, এটাই 17 বছর ধরে একটা প্র্যাকটিস করেছে। এবং আপনি দেখবেন 32 নম্বরে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সকাল 8টার সময় গিয়ে জামাত উপস্থিত হয়ে গেছে। ওখানে কি জামাতের কাজটা কি? তারা কি দেশের আইন শৃঙ্খলার রক্ষা করার বাহিনী, নাকি তারা তাদের কাজটা কি? সেখানে যে কয়েকটা ইট অবশিষ্ট আছে সেগুলোও জামাতে ইসলামীরা আবারও ভাঙতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, তাদের আদর্শ কি? মুক্তিযুদ্ধকে ভেঙে ফেলা। নুসরাত তাবাসসুম, একটা পোস্ট নিয়ে একটু কথা বলতে চাই। সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন, এবং রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় পদ। এই পোস্টটি করেছেন তাসনিম, যারা একসময় আপনাদের সঙ্গে ছিলেন, এখন তারা নেই। আদর্শের জায়গাটি, যেটা নিয়ে মাহবুব আজিজ ভাইয়ের কথা বলছিলেন, আসলে এনসিপির আসলে আদর্শের জায়গাটিকে নিয়ে এত প্রশ্ন কেন উঠছে? আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আর অপোজিশনে জামাত, এনসিপি হচ্ছে দুই দলের মধ্যে লবিস্ট, আর বিএনপি নাই। এটার কারণ কি? এই দেখ আলোচনায় কোথায় বর্তমানে আলোচনা চলবে সরকার দল বিরোধী দল দুই দলের সংসদের আচার আচরণ নিয়ে, পলিসি নিয়ে বাজেট অধিবেশন চলছে। সেখানে এখনো প্রধান দুই দলের মধ্যে নাকি আওয়ামী লীগের নাম আসে, যারা 2 বছর ধরে পলাতক। এখানে অন্য দল মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করবে না করবে সেই সমস্ত প্রশ্ন আসে, যেখানে যে দলগুলোর মধ্যে একটি দল সদ্য গঠিত, একটি দলকে রাজনীতি করতে দেওয়া হয় না, তাদের নেতাদের যে কোনো কারণেই হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, তাদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে, আটকায় রাখা হয়েছে। আরেকটি দল, সেই দলের অধিকাংশ নেতাকর্মী তারা পুলিশের মারে, রিমান্ডে, জেল খাটতেই বছর শেষ। সেই দলের চেয়ারপারসনকে জেলে রাখা হয়েছে বছরের পর বছর, সামান্য চিকিৎসার সুবিধাটুকু পর্যন্ত দেওয়া হয়নি। আসলে বিষয়টা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে, ইন দ্যাট কেস আমরা কে কতটুকু জোরে দৌড়াইতে পারে এটা কাউন্ট করতে পারি। আপনি একজনের পায়ে 10 মণি পাথর বেঁধে আরেকজন দেখা যাচ্ছে মায়ের পেটে, একজনের পায়ে 10 মণি পাথর বাঁধা, আর আরেকজনের গলায় আপনি একটু দূর থেকে পিস্তল ধরে আসছেন যে তুমি দৌড়াইতে পারো, বাট দৌড়াইলে গুলি খাবা কি খাবা না এই কোনো দায়ভার আমি নিব না। আর আরেকজনকে আপনি দিয়ে রাখছেন পায়ের নিচে ট্রেডমিল। মানে বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, মানে বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা? তো বিষয়টা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত থাকে, এখনো নাকি আওয়ামী লীগ, মানে এখনো কোথাও কিছুদিন আগে এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যে মনে হয় একজন সাংবাদিক সাহেব তিনি এটা নিয়ে আর কি একটু ওখানে উনি কথা শুনেছিলেন যে নিষিদ্ধ দল তো বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আওয়ামী লীগ নামে কোনো আসলে সংগঠন নাই বা কোনো দল নাই। এক্স্যাক্টলি। কিন্তু আওয়ামী লীগ, কিন্তু এটা নিয়ে আমাদের ফার্দার আলোচনার প্রয়োজন আছে। এই প্রসঙ্গটা কেন আসে? সরকার যখন আসলে আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে এত পরিমাণে বিজিবি 6টি জেলায় বিজিবি মোতায়েন করে, হাজার হাজার পুলিশ মোতায়েন করে, মানে যেই সংগঠনটি নেই তার জন্য এত প্রস্তুতি কেন? 32-এ কেন জামাত গিয়ে সকাল 8টায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার সকল লেজিটিমেসি হারিয়েছে, কিন্তু সন্ত্রাস হিসেবে তো হারায়নি। আপনার দেশে যদি এখন একটা মহামারী লেগেছে, আপনি ব্যবস্থা নেবেন না? আপনার যদি হুট করে কিছু গুলি খেয়ে আধা আহত যদি একটা বাঘ আপনি আপনার গ্রামে ঢুকে পড়ে, আপনি ব্যবস্থা নেবেন না? এখন আতঙ্কের নাম হয়ে গেছে, মানে তাদের তো কোনো কর্মসূচি সেভাবে দেখা যায়নি। বর্তমানে তারা সন্ত্রাস সৃষ্টি করতে মরিয়া, এবং সরকার এবং অপোজিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কনসার্ন। দ্যাটস ইট। যদি আমরা এরকম, আপনি যদি এখানে আতঙ্ক শোনেন যে এখানে হুট করে যদি একটু গ্যাসের গন্ধ পান, আপনি দৌড়ে যাবেন না সেটার ব্যবস্থা নিতে? তার মানে তো এই না যে আপনি গ্যাসটাকে আপনার জীবনের ওটাই আপনার সর্বোচ্চ। আপনি ব্যাপারটা এমন হয়ে গেল না? আওয়ামী লীগের তারা সন্ত্রাস সৃষ্টি করতে পারে এবং তারা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে, এটা প্রমাণিত। তার মানে তো এই না যে তাদেরকে এখনো রাজনৈতিক গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস হিসেবে আমরা তাদের কাছ থেকে, মানুষ ওই র্যাবিসে আক্রান্ত কুকুরের কাছ থেকে যেরকম নিরাপত্তা নেই,
যেরকম বাড়ির দরজার গেটটা লাগাই কিংবা কুকুরটাকে সরানোর চেষ্টা করে, কুকুর তো একটা নিরীহ প্রাণী, উদাহরণ দেওয়াটা ভুল হয়ে গেল আমার। এনিওয়ে, আওয়ামী লীগের বিষয়টা এখন তেমন, আর আলোচনা হওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে, সরকার কি করছে, অপোজিশন কি করছে। আমার মনেই হয় না এটাকে রেলেভেন্ট রেখে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমার মনে হয় যে 24-এর আন্দোলন এবং ইন্টারিম পিরিয়ডে তো আসলে সকল দলই অপোজিশন ছিল। তো আমার মনে হয় যে এই সমস্ত কথাবার্তা, দেখুন মানে এইগুলো আসলে একটা চাপা ক্ষোভ থেকে আসে। ইন্টারিমের পিরিয়ডে যুক্তি তথ্যের বালায় না রেখে যদি আমরা পেটিনেসের পেটি একটা স্কেল আমরা রাখি, তাহলে তো বলতে হয় যে ইন্টারিমের আমলে আয়োজিত নির্বাচন থেকে সবচেয়ে সরকারে এসেছে বিএনপি। তাহলে কি ইন্টারিমের পিরিয়ডে সবচাইতে বেশি প্রিভিলেজ বিএনপি পেয়েছিল কিনা, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রিভিলেজ? ডক্টর ইউনূস নিজে গিয়ে বর্তমান পিএম তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে এসেছিলেন লন্ডনে, এটাকে এক ধরনের চোরাগুপ্তা প্রিভিলেজ দেওয়া কিনা? কিন্তু তারপরেও শুনতে হয় যে ইন্টারিম পিরিয়ড নাকি এনসিপি তথা ছাত্ররা, আমরা যদিও তখন মানে এনসিপি তো ছিল না, গঠন হইলো ইন্টারিমের মাঝামাঝি সময় এসে। আর আমার যেটা ইন্টারিম পিরিয়ডটাতে যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না, প্রিভিলেজ হোক কিংবা যে কোনো ধরনের অপোজ, এটা সব শুধুমাত্র বিএনপি জামাত বা এনসিপি নয়, বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে না? আমার মনে হয় যে এটা সব দলই কম বেশি পেয়েছে, কাজে লাগিয়েছে, নির্বাচন স্বাধীনভাবে তারা নির্বাচনে প্রচারণা করতে পেরেছে। আমি প্রিভিলেজ বলবো না, নাগরিক অধিকার, কিন্তু গত 17 বছর ধরে তো নাগরিক অধিকারও ঠিকভাবে পাওয়া যায়নি, তো প্রিভিলেজ হিসেবেও যদি ধরে নি, সব দল পারছে না মোটামুটি, কেউ কম কেউ বেশি, যে পারছে 1000 জনের মিছিল বের করছে, যে পারছে 100 জনের মিছিল বের করছে, বাট করছে তো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই চাপা যে ক্ষোভটা বা একটা যে সুষ্ঠু নির্বাচন হয়ে গেল, দেশে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হয়ে গেল, এই জিনিসটা অনেকের গাত্রদাহের বড় কারণ। মানুষ এখনো মানতেই পারে না যে নৌকার স্লোগান ছাড়া একটা নির্বাচন হয়ে গেছে। আওয়ামী লীগ যে সন্ত্রাস সৃষ্টির কাজটা করে, কোনো অনুতাপ নেই, কোনো অনুভূতি নেই, তারাও আসলে ওই বিভ্রমের মধ্যেই থাকে। তারা নিজেদেরকে এখন রাজনৈতিকভাবে ভিকটিম মনে করছে, অথচ তাদের, ঠিক আছে তুমি যদি এতটা আসো, অনুতপ্ত হও, তুমি তোমার পানিশমেন্ট তুমি নাও, তুমি শুদ্ধ হয়ে আসো, কতখানি আসতে পারো সেটা দেখা যাক, কতগুলো পাপের তুমি জবাবদিহি দিতে পারো, অনুতাপের আগুনে তুমি অনুশোচনার আগুনে জ্বলে আসো কিনা। এই প্রসঙ্গ ধরে মাহবুব ভাই আপনার কাছে একটু আসতে চাই, কেননা এই একই ধরনের কথা যেমন নুসরাত আহমেদ শেষের কথাটি বললেন যে আওয়ামী লীগের তাহলে কেন তারা স্বীকার করে না, কেন তারা এসে আসলে এই যে শুদ্ধ হওয়ার প্রক্রিয়া, যেমনটি মার্দিয়া মুমতাজ তিনি বলেছেন যে আওয়ামী লীগ কি নিজে আসলে ফিরে আসতে চায়, তাদের কোনো কাজ তো আসলে সেরকম ভাবে দেখা যায় না, নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ফিরে আসার ইচ্ছা আমি কারোর মধ্যে দেখিনি। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ আসলে কি চায়? এবং যেমনটি নুসরাত তাবাসসুম বলছিলেন যে এখন আসলে আলোচনা হওয়ার কথা সরকার এবং বিরোধী পক্ষের, কিন্তু সেখানে আসলে রাজনৈতিক গুরুত্ব নাই এমন একটা দল, তাকে নিয়ে আসলে আলোচনা আছে। সরকার এবং বিরোধী পক্ষ যদি জোর করে বানানো হয়, তখন তো আসলে এটা নিয়ে আলোচনা কি করে হবে? আপনি দেখুন 3 থেকে 6% একটি দলের ভোট, সেই ভোট হঠাৎ করে 36% হয়ে গেল, তো সেগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না? প্রশ্ন তো করতে হবে। এবং সেই দল গিয়ে কি আলোচনা করছে? সে আলোচনা করছে ওয়াশিং মেশিন নিয়ে, পর্দা নিয়ে, করছে মুতাবিবাহ নিয়ে। তা আমরা এগুলো নিয়ে সমালোচনা করব না? তাদের যে রাজনৈতিক যোগ্যতা, দক্ষতা, এই প্রশ্নগুলো উঠবে না? আপনি এই যে আদর্শগত যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন, একটা আপনার বাজেট অধিবেশন হচ্ছে, বাজেট নিয়ে কয়টি কথা বলেছে জামাত বা এনসিপির পক্ষ থেকে? যে আপনার কতখানি আমাদের প্রবৃদ্ধির কতখানি টাকা ছিল আমাদের হাতে, কথাগুলো তারা উচ্চারণ করে কখনো? তাহলে তো ধরা পড়ে যাবে। তারা যেটা বলছে যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তা তো ছিল না। বাংলাদেশে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল না, জবাবদিহিতার শাসন ছিল না, সেই কারণে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেইটা কখনোই উন্নয়নের বিকল্প হতে পারে না। এখন আপনারা সেইটুকু অস্বীকার করতে চান, তাইলে তো হবে না। তাহলে তো আপনি সুশাসনও দিতে পারবেন না, আপনি উন্নয়নও দিতে পারবেন না। ওই জায়গাতে আপনারা যখন কথা বলতে আসবেন, আপনি দেখুন উনি বললেন যে চেয়ারম্যান সাহেবকে জেলে দিয়েছিল, যে প্রতিহিংসার রাজনীতি নিয়ে খুব যথার্থ বলেছেন, যে বাংলাদেশের প্রতিহিংসার যে রাজনীতি আমরা দেখেছি, আওয়ামী লীগ যেভাবে বিরুদ্ধ মতকে চেপে রেখেছে। 75-এর 15ই আগস্ট কি হয়েছিল?
8 বছরের শিশুটি সহ 22 জনকে যখন এভাবে নিহত করা হলো, আপনি কখনো এনসিপির কোনো নেতাদের মুখ থেকে এই কথাটি শোনেন? ওটা মৃত্যু নয়, ওটা নির্যাতন নয়। আমরা আমাদের যে পিতামহ বা আমাদের যে আমরা যাদের উত্তরাধিকার, একটা বৃক্ষ কেটে ফেললে আমাদের কষ্ট লাগে। আর এই জাতির আত্মপরিচয়ের সাথে যে সাক্ষী যেই বাড়িটি, সেটা বুলডোজার দিয়ে ভাঙা হলো, সেটা কি খুব ভালো হলো কাজটা? আপনি এই জাতির স্মৃতি ভেঙে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি বলবেন এটা জাতির স্মৃতি না, তাহলে এত বারবার ভাঙতে হয় কেন? আপনি 60 দশকে বাঙালির যে বিকাশ, সেই বিকাশের সময়ে উদীচিতে আক্রমণ করা হয়েছিল, ছায়ানটে তখন আগুন লাগানো হয়েছিল, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল 63 সালে, বলা হয়েছিল রবীন্দ্রনাথ হিন্দু। ঠিক একইভাবে রবীন্দ্রনাথের উপরে আক্রমণ, রবীন্দ্র চর্চা করে হিন্দুরা, ছায়ানটে আক্রমণ করা হয়েছে, আপনার উদীচিতে আক্রমণ করা হয়েছে, গণমাধ্যমে আগুন দেওয়া হয়েছে। জুলাই সনদের ভূমিকায় পাকিস্তান হয়ে গেছে হানাদার বাহিনী। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে প্রতিরোধ যুদ্ধ, এগুলো সমস্ত ইন্টেরিমের হাতে হয়েছে। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দর্শনটি কি? পাকিস্তানমুখী। আমরা যেমন ভারতের কোনো নতজানু হতে পারি না, পাকিস্তানেরও আমরা নতজানু হতে পারি না। তো সেই জায়গা থেকে পুরো ইন্টেরিম যেই ব্যবস্থাপনা করেছে, তারা জামাত এবং এনসিপিকে পেলে পুষে বড় করে বিরোধী দলের তারা চেয়েছিল সরকারেই বসিয়ে দিতে, সেটি তারা পারেনি। তবে যেটুকু পেরেছে সেটাও জাতির জন্য যথেষ্ট আশঙ্কাজনক, কারণ এই দুই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধই মানে না। তারা মনে করে এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ব্যক্তিগত বাপের সম্পত্তি। মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তার আমাদের মূল যে স্তম্ভতা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। আজকে আপনি দেখুন তো সংসদে যেই চেহারা আপনি দেখছেন, কয়জন আছেন নুসরাতের মতো এইরকমভাবে কথা বলছেন? আপনি চোখ মুখ ঢেকে আপনি কথা বলবেন, আপনি তো পাসপোর্টও করতে পারবেন না ওইভাবে ছবি তুলতে। এইটা যদি বলি এখন আমাকে নাস্তিক বলা হবে যে এইটা আপনার চয়েস। তা আপনি যে চয়েসটা দিচ্ছেন, সেই চয়েস আমাদের দেশের পুরো ভাবমূর্তিকে বিশ্বের সামনে কোথায় নিয়ে আমার যাচ্ছে? বিরতি নেবার সময় গেছে, সেই সাথে একটু বলতে চাই। আমি একটু বলতে চাই, আই রিয়েলি লাইক টু ডিফার ভাই। এখানে প্লিজ আমাকে আদারিং করেন না, আমি জানি না আমি কতটা বেটার। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে, এই দুই দল মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। আমি খুব খুশি হব আপনি কথাটা উইথড্র করলে। এনসিপি মুক্তিযুদ্ধকে ভীষণভাবে ধারণ করে, প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে জোর করে বিরোধী দল বানানো হয়েছে। ইন্টারিম নাকি জামাত এবং এনসিপিকে জোর করে বিরোধী দল বানিয়েছে? আমি আপনার কাছে জানতে চাই, এনসিপি বা জামাত বিরোধী দল হতো না, মানুষের ভোটে বিরোধী দল হয়েছে, হতো না, কাকে বিরোধী দল বানাতেন? বিএনপি সরকার আর আওয়ামী লীগকে অপোজিশন? বাহুবাজ ভাই, আপনার কাছে 3টা প্রশ্ন ছিল, আমার একটা ছিল, নুসরাত তাবাসসুমের দুটো ছিল। আপনি তাবাসসুমের দুটো প্রশ্ন নিয়ে আগে একটু বলি যে এটা তো আসলে একটা কমেন্টটা হচ্ছে যে জামাত এবং এনসিপি মুক্তিযুদ্ধকে ধারণ করে না। সেটা কিভাবে বুঝলাম? কারণ যে বিতর্কটা সেটেলড, যেটা অলরেডি মুক্তিযুদ্ধকে নিয়ে এত কথাবার্তার দরকারটা কি ছিল? 24-এর গণ অভ্যুত্থানে কি এই প্রশ্নগুলো ছিল? তখন কেউ বলেছে যে বঙ্গবন্ধু ভারতের চর, বঙ্গবন্ধু এই করেছে সেই করেছে, কি সমস্ত কথাবার্তা বলা হয়, যা কখনোই কোনোভাবে দালিলিক কোনো প্রমাণ নাই। এই কথাটা বলার সাথে সাথে বলা হয় ভারতীয় দোষর। সেই জন্য মনে হয়, কারণ আপনি প্রধান নেতাকেই অস্বীকার করবেন, আপনি মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক পরম্পরা সেটাকে অস্বীকার করবেন, তাহলে আপনি কিভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করেন? আপনি পাকিস্তানের কোনো রকম কুকীর্তি আপনাদের চোখে ধরা পড়ে না, সব কুকীর্তি ভারতের, এবং ভারতের একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য নাকি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেষ্টা করছেন। কাজে এই যে ইতিহাস চর্চাটা অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ইতিহাস চর্চায়, তখন আমার মনে হয়, আমাদের অনেকেরই মনে হয় যে এটা কেন? আপনি 47-কে অস্বীকার করলে দেশে স্বাধীনতাকে অস্বীকার করা হয়, যে বলা হয় ভাই 40-এর লাহোর প্রস্তাবে কি বলা হয়েছিল? সেই 40-এর লাহোর প্রস্তাবে ছিল যে দুই দিকে যেখানে ভারতীয় উপমহাদেশের যেই জায়গায় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, তারা স্বাধীন দেশ হবে প্রত্যেকেই। এইটা তখন কিন্তু জামাত বিরোধিতা করলো। তখন থেকেই, মানে জন্ম থেকেই তারা বিরোধিতা, সকল প্রগতিশীল আন্দোলনের বিরোধী হচ্ছে জামাত। আজকে পর্যন্ত এই 70 বছরে এই অঞ্চলে কোনো রকম প্রগতিশীল আন্দোলন পাওয়া যাবে না, নারী মুক্তির একটি প্রসঙ্গে জামাতকে পাওয়া যাবে না সে তাকে সমর্থন করেছে। এই যে মাদ্রাসায় যত্রতত্র ধর্ষণ হয়, বলাৎকার হয়, একবার কি বলে তারা ইসলামিক দলগুলো যে কেন?
কাজে এই সব কিছু মিলিয়ে এই মন্তব্যটি করা। আর তিনি বললেন যে তাহলে বিরোধী দল কে হতো, তার মানে আমাদের বক্তব্যটিই তো সমর্থন করা হলো, অর্থাৎ বিরোধী দলের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে বিরোধী দল কে হবে, বিরোধী দল বানিয়েছে। এটা তো গণতন্ত্র হতে পারে না। আপনার অন্তর্বর্তীমূলক যেই সমাজ, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যেটা আওয়ামী লীগ বলেছিল বিরোধী দল কে হবে, জাতীয় পার্টিকে তারা বসিয়ে দিয়েছিল। জাতীয় পার্টি বিরোধী দল কে হবে, তারা ফ্রিডম পার্টিকে বসিয়ে দিয়েছিল কুরাল মার্কা প্রতীকে 87 সালে 86 সালের নির্বাচনে। কাজেই কি প্রত্যেকেই এই চিন্তা করেই একটা বিরোধী দল তারা তৈরি করে। তা সেইটা তো আসলে একটা আমরা ও মামুদের গণতন্ত্র হয়ে যায়। আজকের যেই গণ অভ্যুত্থানজাত এই সব তরুণ নেতারা, তারা কেন ফ্রিডম পার্টির অনুসরণ করে? আরেকটু প্রশ্ন একটু করে, যেহেতু আরেকটু সময় আছে 1.5 মিনিটের মতো। ধানমন্ডি 32-এর ঘটনাকে কেন্দ্র করে একজন সাংবাদিকের উপর হামলা করা হয়, তাকে দফায় দফায় সেখানে আক্রমণ করা হয় এবং সেখান থেকে তাকে তুলে নেওয়ারও চেষ্টা করা হয়। আমার প্রশ্নটা হচ্ছে, মানে রাজনীতির ক্ষেত্রে সাংবাদিকরা কি আসলে শত্রু? সব দলের ক্ষেত্রেই দেখা যায় যে সাংবাদিকরা সবসময় এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে। আসলে দেখুন, এই যে সাংবাদিক গণমাধ্যমকে আপনি 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে, অনেকেই আছে তেলবাজি সাংবাদিকতা করেছে, যখন গুলি ছোড়া হচ্ছে ছাত্রদের উপরে তখন অনেকেই সেটার পক্ষে কথা বলেছে যে এই কি পদ্মা সেতু, তারপরে টেলিভিশন কেন ভাঙা হচ্ছে, এগুলো তো অযৌক্তিক কথা। আপনি যেইটা আপনার ঘটনা, সেই ঘটনা আপনার পক্ষে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, কিন্তু সেই অপরাধে তো আপনার খুনের মামলা জড়াই দেওয়া যায় না। অর্থাৎ সত্য কথা সকল ক্ষমতাসীনরাই বা ক্ষমতার পাশে যারা থাকে, এই যে জামাতে ইসলামী জুন মাসের 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকাল 8টার সময় ঘুম থেকে উঠেই কেন ওখানে উপস্থিত হতে হবে? এটা তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব দেশ পরিচালনায়, তাদের যে দর্শন, তাদের যে রাজনৈতিক আদর্শ, সেটাকে সুস্পষ্টভাবে প্রকাশ করে বলা যে ভাই এইটা হবে না, এটা করতে চাই, এটা করতে চাই। তারা নির্বাচনের আগে নারীদের কর্মঘণ্টা ঠিক করে দেয় এবং তারপরে তারা মুতাবিবাহ নিয়ে কথা বলে। নারী সংস্কার নিয়ে কেন জামাত এনসিপি একটিও কথা বলে না? আপনি যে দেখুন যে সংসদে যে কথাবার্তা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার নিয়ে কথা হচ্ছে, একটাও অন্য কোনো সংস্কার নিয়ে কেন কথা হবে না? দেশে কি খালি এই সাংবিধানিক সংস্কার ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নাই? এই 80 দশকে পুরো 10 বছর এরশাদ সাহেব যে ক্ষমতা চালিয়ে গেল, কোন সংবিধানের আওতায় চালিয়েছিলেন? তার মানে আপনার বুলডোজার চালাতে গেলে, ছাত্রদের মিছিলের উপরে ট্রাক চালাতে গেলে, অথবা আওয়ামী লীগের মতো গুলি চালাতে গেলে তখন সংবিধানে লেখা থাকতে হয় না, সেটা হচ্ছে দলের রাজনৈতিক আদর্শ। জি, অসংখ্য ধন্যবাদ নুসরাত তাবাসসুম। মাহবুব আজিজ ওনার কথার কোনো উত্তর দিতে চাইবেন কিনা, এবং সেই সাথে আপনার কাছে যে প্রশ্ন, যে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে একটু এনসিপির প্রস্তুতির কথা আমি একটু জানতে চাইবো। আপনারা আসলে কি ধরনের প্রস্তুতি এখান থেকে নিচ্ছেন? ধন্যবাদ। দেখুন, আমাকে যদি বলতে বলেন, আসলে দেখুন আমার বলার কথা সেটা হচ্ছে, মানুষ স্বাধীন প্রাণী, তার অধিকার আছে নিজের মস্তিষ্ককে যেমন ইচ্ছা তেমন চালিত করার। বিছানায় শুয়ে শুয়ে সে যে কোনো কিছু ভাবতে পারে, যা কিছু মনে করতে পারে, কিন্তু কথা যখন বলতে হবে তখন সেটা বলতে হবে তথ্যাবলী। বা আমি যদি আপনার ব্যাপারে একটা কথা বলতে চাই, আমি তাহলে আজকে গিয়ে আমি কি বলবো? আজকে গিয়ে আজকে আপনার এইটুকু দেখার পরে আপনাকে নিয়ে আমার মন্তব্য যদি করতে হয়, তাহলে আপনার নীল শাড়ির ব্যাপারেই মন্তব্য করতে হবে। কালো রং আপনি পরেন কি পরেন না তা তো আমি জানি না, ঠিক না? এনসিপি তার আচরণে, তার কথায় মুক্তিযুদ্ধের যে বিশ্বাস, মুক্তিযুদ্ধকে আমরা কিভাবে ধারণ করি, আমরা মুখে বলেছি, আমি বলছি আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমাদের নেতাকর্মীরা বলছেন, আমাদের শীর্ষ নেতৃত্ব বলছেন আমরা মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করছি। এর পরেও ধারণা মানুষের সেই স্বাধীনতা আছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে এটা সকলের চোখের সামনে। জি, মানুষ সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত, তাহলে কি বিরোধী দল তৈরি করা হয়েছে কিনা? আমার মনে হয় এই প্রশ্নটা যদি করতে হয়, বা এই অভিযোগটা যে একটা সাজানো বিরোধী দল বসে আছে সংসদে, এই অভিযোগটা করতে হবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে। ওনাকে এই প্রশ্নটা করতে হবে যে তিনি ডক্টর ইউনূসের সাথে এমন কোনো গোপন চুক্তি করেছিলেন কিনা যে ওনার একটি সাজানো গোছানো কথা শোনা টাইপের লাগবে, নির্বাচন লাগবে, এবং একটি খুব সুন্দর পুতুল জাতীয় পার্টি টাইপের ওনার একটি বিরোধী দল লাগবে। এই ধরনের কোনো
চুক্তি ওনাদের হয়েছিল কিনা এটা তাদের প্রশ্ন করা উচিত, নাকি ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের বর্তমানে ছায়া প্রধানমন্ত্রী, এরকম কোনো ঘটনা আছে কিনা। কারণ ইউনূস সাহেব তো এখন নাই ক্ষমতায়, ইন্টারিম তো এখন ক্ষমতায় নাই, যেই সরকার ক্ষমতায় নাই তারা কেন অন্য সরকারের জন্য বিরোধী দল সাজিয়ে রেখে যাবে। লাস্টলি আমার যে কথাটা বলার সেটা হচ্ছে এই সমস্ত বক্তব্যের মাধ্যমে ওই সব জনগণের সিদ্ধান্তকে ভিলিফাই করা হয়, ডিনাই করা হয় যারা 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়েছিল। লাস্টলি আমি একটু কনফিউশনে পড়ে গেছি। আমি সংসদে বইপত্র নিয়ে যাই সবসময়, যে খুব অ্যাটেন্টিভলি সবার বক্তব্য শুনে এমন না, বই পড়ি, মোবাইল টোবাইল চালাই, কিন্তু যতটুকু আমার মনে পড়ছে মুতাবিব ভাইয়ের কথাটা প্রথম উল্লেখ করেছিলেন সরকার দলীয় একজন সাংসদ। তারপরে স্পিকার সাহেব তিনি এরকম রিপ্লাই দেন যে আপনি আমার কাছে কেন জানতে চাইছেন আমি কি এটার কিনা, আমি এক্সপার্ট না, আমি এটার এক্সপার্ট না। প্রসঙ্গ ছিল জামাতের একজন প্রভাবশালী নেতা মামুনুল ইসলামের, উনি জামাতের প্রভাবশালী নেতা, উনি জামাতের সঙ্গে তিনি তো নির্বাচনের জোট ছিলেন। আচ্ছা, জোট সঙ্গী জামাতের নেতা। আর তারপর বক্তব্য যিনি এটার জবাব দিয়েছিলেন পয়েন্ট অফ অর্ডারে সম্ভবত একজন জামাতের একজন সাংসদ, উনি এটার উত্তরটা সম্ভবত এরকম দিয়েছিলেন যে এটা বর্তমানে হারাম, মানে বর্তমানে এটা প্রারম্ভিক যুগ থেকে হারাম। মুতাবিবাহ নিয়ে কথাবার্তা এইটুকুই, এবং সেটা এটাও একান্তই সরকার দল এবং বিরোধী দলের মধ্যে বিষয়। এখন এরা সংসদের ভাবমূর্তিতে নষ্ট হয় কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার তো অধিকার তো ওখানে মাননীয় স্পিকার সাহেব আছেন ওনার। আর আমার মনে হয় মুতাবিবাহ নিয়ে সর্বসাকল্যে 2.5 মিনিট কথা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন সেটাও নিজেদের জন্য চাওয়া হয়েছে এমন না, সকল এমপিদের জন্য চাওয়া হয়েছিল, এবং সেটা বলা হয়েছে সংসদে, যেটা না বললেও ভালো হতো, সেটা বিরোধী দলীয় এমপিরা মেনেও নিয়েছেন যে না বললে ভালো হতো। এগুলো তো বর্তমানে সলভ কেস, যে একেবারে সময় শেষ, যদি ছোট করে আমি যেটা বলতে চাই, স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি আমরা অলরেডি প্রথম ধাপের আমাদের বেশ কিছু আমাদের প্রার্থীদের আমরা নাম ঘোষণা করেছি, এবং খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় ধাপের কর্মীদের নাম প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। এনসিপি তার মতো করে একেবারে ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে, না এটা এককভাবে কি জোটে নির্বাচন বিষয়টা সেটা নয়, যেহেতু সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজের মতো প্রস্তুতি নিচ্ছে, আমরাও নিচ্ছি। এই নির্বাচনও জোটে যাবে কি যাবে না, অন্যরকম জোটও তো হতে পারে, এটা তো নির্বাচনের তফসিল ঘোষণার আগে, ওইটা তো ওই সময়ের ডিসকাশন। আমরা আমাদের মতো, আমাদের দল বড় হচ্ছে, খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় কমিটি সেটার পুনর্গঠন হবে, আমাদের রাজনৈতিক পর্ষদ ইতিমধ্যে পুনর্গঠন হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশের আমাদের জনবল আমরা বাড়াচ্ছি, আমাদের কমিটিগুলো যাচ্ছে একেবারেই তৃণমূল পর্যায় পর্যন্ত, আমাদের কমিটিগুলো যাচ্ছে, আমাদের উইংসগুলোর কমিটি যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা আমাদের স্থানীয় নির্বাচনের প্রার্থীদেরকেও তৈরি করছি। অসংখ্য ধন্যবাদ নুসরাত তাবাসসুম, মাহবুবাজি আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের নিয়ে পরবর্তীতে কোনো আলোচনায় আবার যুক্ত হবো। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।